আচ্ছা আমাকে বলো তো, তুমি বাংলা সৃজনশীলের মধ্যে একটা নাম্বার পাবা যদি তোমার ক এবং খ সঠিক না হয়? এটা নিয়ে অনেক দুশ্চিন্তা লাগে না? কোনো প্যারা নাই। আজকে আমি তোমাকে মাত্র 30 মিনিটের মধ্যে বাংলা ক্ষয়ের সমস্ত বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দিয়ে দিব। ঠিক আছে? শেষের দিকে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? কারণ শেষের দিকে আমি একটা কোড নাম্বার বলবো, সেই কোডটা বললে তোমাকে আমি পিডিএফও দিয়ে দিব। ঠিক আছে? একটু খেয়াল করো, সম্পূর্ণ ক্লাসটা কিন্তু করবা। ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্ন যা আছে, অর্থাৎ আমি কিন্তু সাজেশন দিছিলাম যে সব পড়তে হবে না, 5টা অধ্যায় পড়লে তোমার জন্য এনাফ। পদ্যের মধ্যে 5টা, গদ্যের মধ্যে 5টা, টোটাল 10টা। ওইদিকে সহপাঠে আছে 2টা, টোটাল 12টা। 12টার অনুধাবনমূলক যেসব প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? উত্তর সহ। এই তো ভাইয়া সেই মেগা স্লাইডটা। এখানে আমি কি করব, তোমাকে অনুধাবনটা বোঝাবো প্লাস পুরা কাহিনীটা আমি বলে দিব। অর্থাৎ এই অনুধাবন দিয়ে তুমি ক খ এর উত্তর দিতে পারবা, এমসিকিউর উত্তর দিতে পারবা, এবং ঘ এবং ঘ এর উত্তর দিতেও তোমার অনেক সহায়ক হবে। একটু দেখো, অন্নপূর্ণার কুলে গজননের ছোট ভাইটি, উক্তিটি ব্যাখ্যা করো। এটা দ্বারা কি বুঝাইছে বলতো? এটা দ্বারা বুঝাইছে যে তোমার অনুপম আছে না, অনুপম কিন্তু নিজের উপর নির্ভরশীল ছিল না, বরং পরের উপর নির্ভরশীল ছিল এবং ব্যক্তিত্বহীন ছিল। এটাকে ব্যঙ্গ করার জন্য করছে। ঠিক আছে? এটাকে ব্যঙ্গ করার জন্য করছে। কিরকম দেখো, দেবী দুর্গা অর্থাৎ অন্নপূর্ণা, ওনার ছোট ছেলের নাম কি ছিল? কার্তিক। তো ছেলে সবসময় কি করতো? মায়ের আদরে থাকতো, হ্যাঁ, মায়ের কোলে থাকতো। ঠিক একইভাবে অনুপমও কি করছে? মায়ের শাসনে বড় হয়েছে, আদরে বড় হয়েছে, সবসময় কুলে কুলে থাকছে, ওদের তত্ত্বাবধানে থাকছে। ঠিক আছে? যার ফলে পরিণত বয়সেও তার নিজস্ব কোনো কি নাই, স্বাধীনতা বা ব্যক্তিত্ব গড়ে উঠে নাই। তাই অনুপম নিজেকে কার্তিকের সঙ্গে তুলনা করছে। কেন করছে ভাইয়া বলো তো? ব্যঙ্গ করার জন্য। লাইনটা বুঝছো? তাহলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে সেখানে অনুপম যে নিজের উপর নির্ভরশীল না, বরং তার ফ্যামিলির উপর নির্ভরশীল, বিশেষ করে তার মামা এবং মায়ের উপর, সেই জিনিসটাকে ব্যঙ্গ করে বোঝানো হয়েছে। বুঝছো? সেই জন্য আমি বলছি যে পুরাটা দেখো, তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যদিও আমি শেষের দিকে তোমাদেরকে পুরো পিডিএফটা দিয়ে দিব, সংখ্যাটাও বলে দিব। কন্যার পিতা মাত্র স্বীকার করবেন আমি সৎপাত্র। কেন? একটু খেয়াল করে দেখো, অনুপমের মধ্যে তৎকালীন সমাজের চোখে একজন আদর্শ পাত্র হওয়ার সব গুণ ছিল। মানে একটা হাজবেন্ড যেরকম গুণ হওয়ার কথা সবগুলো তার ভিতর ছিল। ঠিক আছে? সেজন্য কি করছে? এমন উক্তিটা করছে। অনুপম কখনো কি হয় না, মা বাবার অবাধ্য হয় না। বড়দের বলতে এখানে কি বোঝাচ্ছে? মা বাবার অবাধ্য হয় না। এমনকি সে তামাক পর্যন্ত খায় না, এটা কিন্তু গল্পের মধ্যে ছিল। সে তামাক খায় না। সামাজিক এবং নৈতিক দিক থেকেও তার চরিত্রের বড় কোনো ত্রুটি নাই। তো তার বিশ্বাস ছিল যে যে কোনো কন্যার পিতা যদি তাকে দেখে তাহলে কি মনে করবে? যোগ্য পাত্র মনে করবে। সেই জন্য এই উক্তিটি দেওয়া হয়েছে। বিষয়টা বুঝছো? অর্থাৎ সে নিজেকে আদর্শ পাত্র মনে করত। ঠিক আছে? মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর কেন? মেয়ের চেয়েও মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর কেন? এটা তার কি বোঝায়? দেখো, মামা লুবি ছিল, লুবির মন মানসিকতার কারণে। অর্থাৎ এখানে মেয়েটা কিরকম সেটা ম্যাটার করে না, বরং মেয়ের বাবার অবস্থা মানে কি? অর্থনৈতিক অবস্থা কিন্তু। ঠিক আছে? অর্থনৈতিক অবস্থা গুরুত্বপূর্ণ ছিল। কারণ মামা কি চাইছিল বলতো? একটা পরিবার চাইছিল যে পরিবারটা ধনী নয়, ধনী হবে না। তাহলে তোমার মনে হতে পারে ভালো না, ধনী হবে না, ঠিক আছে, কিন্তু তাদের যা কিছু আছে তা বিয়েতে উজাড় করে দিতে দ্বিধা করবে না। ঠিক আছে? গরিব, ঠিক আছে, কিন্তু যা আছে সব কিছু দিতে চাইবে এবং দেওয়ার পর মাথা নিচু করে রাখবে, যেহেতু গরিব। এটা চাইতো। এছাড়া নিচু সামাজিক মর্যাদার পরিবার হলে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বিষয়টা বুঝাতে পারছে? অর্থাৎ মামার কর্তৃত্ব বজায় থাকবে। তাহলে উনি টাকাও বেশি চাচ্ছেন, যৌতুক লাগবে। ঠিক আছে? আবার যৌতুক নিবে, ঠিক আছে, কিন্তু মাথা উঁচু করে মেয়ের বাবা কথা বলতে পারবে না। এখানে মামার কর্তৃত্ব থাকতে হবে। সেজন্য তোমার মেয়ের চেয়েও মেয়ের বাবার খবরটা তার কাছে কি ছিল? খুবই গুরুতর ছিল। ঠিক আছে? মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না কেন? কারণ তারা বাদ্যযন্ত্র অনেক কিছু বাজাই আসছে। ঠিক আছে? আসার পর নিতান্ত সাধারণ একটা আয়োজন ছিল। ঠিক আছে? বরযাত্রীদের আবার পর্যাপ্ত জায়গারও কি ছিল? অভাব দেখা দিয়েছিল। ওইখানে আবার শম্ভুনাথ বাবু কি দেখে, একটু দেখো, শম্ভুনাথ সেন কি ছিল ভাইয়া? একটু কম কথা বলতো, আপ্যায়ন খুব একটা করে নাই। সব মিলে সে কি বাড়িতে ঢুকে খুশি হইল না। এভাবে তুমি দেখো, আমি সবগুলো আলোচনা করে ফেলছি। ঠিক আছে? তো
তোমাদের যারা পিডিএফ লাগবে একটু শেষ পর্যন্ত দেখো, আমি পিডিএফ কোথায় পাবা সেটা বলে দিব। তোমার কাজটা কি, তুমি পিডিএফটা নিবা, নেওয়ার পর পড়ে ফেলবে একবার রিডিং, ব্যাস। আমি সবগুলো ঠিক করে দিছি, দেখো তোমার সবগুলা একেবারে সব ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে একটু দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। বঙ্কিমচন্দ্র কিসের জন্য লিখতে বারণ করেছেন এবং কেন করেছেন? দেখো, প্রাবন্ধিক মূলত যশ এবং খ্যাতির জন্য লিখতে বারণ করেছেন, তাহলে এটা ক নাম্বার উত্তর হয়ে যাবে না ভাইয়া? কেন করেছেন সেটা দিয়ে ভাইয়া বলো তো, গ নাম্বার উত্তর হয়ে যাবে না? আমি ব্যাখ্যাটা করি। উনি খ্যাতি এবং যশের জন্য লিখতে বারণ করেছেন। তিনি মনে করতেন কি, যশের উদ্দেশ্য যদি লিখো তাহলে রচনার মান কি হবে না, ভালো হবে না, সাহিত্য কি হবে না, সুসমন্বিত হবে না। যশের চিন্তা করে লিখলে লেখার মানটাও কি হবে, কমে যাবে। কিন্তু তুমি যদি যশের দিকে খেয়াল না করো তাহলে দেখবা যে তোমার শুধু যদি তুমি লেখার মানের দিকে মনোযোগী হও তাহলে যশটা কিন্তু আপনা আপনি আসবে। সেটা দেখো, তুমি ঘ নাম্বার লিখতে পারবা না, তাহলে ঘ, খ এবং কয়ের উত্তরও হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমি প্রতিটা জিনিসই আলোচনা করছি, এগুলো তোমরা দেখে নিবা পিডিএফ থেকে। এই তো বিলাসী গল্পের মধ্যে একটা উক্তি ছিল, দেখো, একলা যেতে ভয় করবে না তো, সেটা কাজ ছিল বলতো? বিলাসীর উক্তি ছিল, খেয়াল আছে? যখন নেরা ইয়াকে দেখতে গিয়েছিল, মৃত্যুঞ্জয়কে দেখতে যাওয়ার পর যখন সে বের হয়ে যাচ্ছিল, তখন বিলাসী কি বলছিল, তুমি কি একলা যেতে ভয় পাবা? এটা কেন বলছিল? দেখছো কতটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটু দেখবা। রাতে কি ছিল ভাই? ঘন অন্ধকার ছিল। আর কিসের ভিতর দিয়ে যেতে হবে? আমবাগানের ভিতর। আমি বলছিলাম না এখানে ক নাম্বারের কাজ হয়ে যাবে, কিন্তু আমবাগানের ভিতর দিয়ে একা যাইতে হবে। ঠিক আছে, একা গেলে কি হইতে পারে? বিপদ হইতে পারে। সেজন্য বিলাসী নেরাকে কি এই প্রশ্নটি করেছিল। এতটুকু বুঝছো? শেষ। এটা দিয়ে তোমার কয়ের উত্তর হয়ে যাবে গা। আবার তুমি দেখবে যে ঘয়ের মধ্যে তুমি এই গল্পটা সম্পর্কে ধারণা পেলে ঘয়ের মধ্যে লিখতে পারবা। আর ঘয়ের মধ্যে গ এবং ঘ কোন ধরনের প্রশ্ন আসবে আমি কিন্তু সেটা বলে দিছি ভাইয়া। ঠিক আছে, দেখো, অসুস্থ মৃত্যুঞ্জয়কে যখন দেখতে গিয়ে নেরার ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, চারদিকে জঙ্গল, আমবাগান, তখন এতটাই অন্ধকারে ঢাকা ছিল যে নিজের হাত পর্যন্ত দেখা যাচ্ছিল না, নিজের হাতটাও দেখা যাচ্ছিল না, এতটা অন্ধকার। একজন আগন্তুক হিসেবে, আগন্তুক মানে কি? অপরিচিত মানুষ। ঠিক আছে, ওই জায়গাটাতে তো সে এর আগে যায় নাই। অপরিচিত মানুষ অর্থাৎ নেড়া এই পথে যেতে কিভাবে ভাইয়া? ভয় পাবে। তুমি একটা নতুন জায়গায় গেলে ভয় পাবা না? ভয় পাবে। এইটা ভাবছে কি? বিলাসী। তাই ওনার ভিতর কি হয়েছিল? উদ্বেগের সৃষ্টি হয়েছিল, একটা চিন্তা, টেনশন, টেনশন সৃষ্টি হয়েছিল। তাই এই প্রশ্নের মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। বুঝছো? এই তো এখন বিলাসী গল্পের অন্যগুলা। এসি পরীক্ষা তো শেষ হবে। এসি পরীক্ষায় কি সবকিছু না ভাইয়া? তুমি এসি পরীক্ষার পর ডিইউতে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, সিইউতে পরীক্ষা দিবা, আরইউতে পরীক্ষা দিবা। ঠিক আছে, তো এবং যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোতে পরীক্ষা দিবা। প্লিজ একটু পরিবারের কথা ভাবো, তোমার ফিউচারের কথা ভাবো। তো অনেকে তো অনেক কোচিংয়ে ভর্তি হও, কত টাকার ছড়াছড়ি। প্লিজ ফ্যামিলিকে বিপদে ফেলিও না, এতগুলো টাকা খরচ করিও না প্লিজ। দেখো, মাত্র 2200 টাকা দিয়ে আমাদের একটা কোর্স ছিল যেখানে আমরা A to Z সব করাবো, A to Z। কিন্তু যারা আগামী 2 মাসের মধ্যে ভর্তি হবে তাদের জন্য মাত্র 570 টাকায়, সরি 2 মাস না, আগামী 1 মাসের মধ্যে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে যারা ভর্তি হবা তারা কি 570 টাকায়। ঠিক আছে, এবং এই এইচএসির যতগুলো পিডিএফ আছে সবগুলো আমি দিয়ে দিব তাদেরকে। যারা এখন ভর্তি হবে তাদেরকে সবগুলো এমনি দিয়ে দিব, কোনো শেয়ার টিয়ার করতে হবে না। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করিও। এখানে আমরা কি করাবো একটু দেখো, একটু প্লিজ, একটু বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, 4টা বিষয়ের A to Z সব করাবো। এগুলোর পিডিএফ দিব। শুধু পিডিএফ দিব না, এই প্রতিটা পিডিএফ সলভ করাবো, অর্থাৎ প্রিমিয়াম ক্লাস নিব। বাংলার অন্তত 30টা প্রিমিয়াম ক্লাস নিব, ইংলিশের 30টা, জিকের 30টা, আইকিউর 20টা, অন্তত এগুলো সব মিলে আরো বেশি নিব, প্রায় 150টার মতো ক্লাস নিব। কারণ এখানে এরপরে কোয়েশ্চেন সলভ করাবো ডাইরেক্ট ভিডিওতে এসে। ঠিক আছে, লাইভে। তারপর সবচেয়ে সেরা জিনিস যেটা, পরীক্ষার আগের দিকে করে আমি তোমাদেরকে একটা সুপার সাজেশন শিট দিব, 5 পেজের একটা সাজেশন দিব, যেটা থেকে ইনশাল্লাহ তোমার সিইউতে, ডিইউতে, আরইউতে এবং অল ইউনিভার্সিটিতে আমি যেভাবে র্যাঙ্কিং করছিলাম তোমরা ইনশাল্লাহ র্যাঙ্কিং করতে পারবা, হুবহু কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা একেবারে কম টাকা মানে আবার তুমি এটা মনে করো সাধারণ কোর্স, আমি আবার বলতে, দেখো সব বিষয়ের পিডিএফ পাবা, প্রিমিয়াম ক্লাস পাবা প্রতিটা বিষয়ের, বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, এগুলো সেভ করা থাকবে, তুমি বারবার দেখতে পারবা। তারপর লাইভে এসে আমরা কোয়েশ্চেন সলভ করাবো। তারপর লাস্টের দিকে এইটা সুপার একটা সাজেশন দিব। ঠিক আছে, কত টাকায়? মাত্র 570 টাকায়। আর কোথাও ভর্তি হইতে হবে না, কোথাও না।
A to Z ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো সব জায়গায় কত জায়গায় দেখবা হাজার হাজার টাকা কেন খরচ করতেছো, প্লিজ তোমরা পরীক্ষা শেষ হওয়ার পর আমাকে নক করবো, 570 টাকা দিয়ে ইনশাল্লাহ ভর্তি হয়ে যায়, ঠিক আছে। আর যারা এখন ভর্তি হতে চাও তারা এই নাম্বার যোগাযোগ করবা, তাদের জন্য এইচএসসি সব পিডিএফ গুলো আমি ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে। দেখো এটা হলো মাসি পিসি। মাসি পিসির মধ্যে দেখো এই প্রশ্নটা একটু পড়ো। মাসি পিসি কেন অতি সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে? কেন উঠে? খুব আস্তে আস্তে, সন্তর্পণে মানে আস্তে আস্তে, কোনো শব্দ না হয় এরকম, খুব সতর্ক অবস্থায়। কেন উঠে? এই তো ঘুমন্ত আহ্লাদি যেন কি না হয়, ব্যাঘাত না ঘটে। অর্থাৎ আহ্লাদিকে তো দুজনেই দেখতে পারতাম, মাসি এবং পিসি। তো তারা যখন তোমার একটা সমস্যা হয়েছিল জানো, ওই ইয়াদেরা চৌকিদাররা যখন খুঁজতে আসছিল মাসি পিসিদেরকে, তখন তো একটা ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পর ঘুমাইছে, ঘুমানোর পর একটু দেখো ঘুমন্ত আহ্লাদি, এটা আহ্লাদিতে ঘুমাচ্ছে, তখন মাসি এবং পিসি উঠে গেছে। উঠছে কিভাবে? খুব সন্তর্পণে আস্তে আস্তে, ঠিক আছে। সেই জন্য মাসি পিসি অত্যন্ত সাবধানতার সঙ্গে বিছানা ত্যাগ করে। কেন? এছাড়া রাতের বেলা আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পেতে তারা নিজেরা সজাগ থাকার এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করে। কিভাবে? ওই গামলার মধ্যে কম্বল একটা চুবিয়ে রাখছিল না, হ্যাঁ, এভাবে। কিন্তু তারা চায়নি যে আহ্লাদি সেই ভয়ার্ত পরিস্থিতির কথা ভেবে আতঙ্কিত হোক। অর্থাৎ ধরো মাসি এবং পিসি, হ্যাঁ, ওইখানে কি আহ্লাদি করতেছিল, ঘুমাচ্ছিল। তো ওরা চায়নি যে আহ্লাদি উঠুক, আহ্লাদি এই চিন্তাটা করুক। তারা দুজনেই চিন্তাটা করতেছিল যে না, কোনো আক্রমণকারীরা আক্রমণ করবে কিনা, কারণ অন্যর বাড়ির মধ্যে কিন্তু আগুন লাগাই দিয়েছিল, ঠিক আছে, এর আগের বার। তো এরকম বিভিন্ন ভয়ে ও কি করছে, তারা খুব সন্তর্পণে বিছানা ছেড়ে উঠছিল। ফেব্রুয়ারি 1969। ফুল নয় ওরা শহীদের জলকিত রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে দেখো তো। এই চরণের মাধ্যমে রাস্তার মধ্যে কি ফুটে ভাইয়া বলো তো? লাল কৃষ্ণচূড়া। তার লাল কৃষ্ণচূড়া কোথায় ফুটে বলো? রাস্তায়, ঠিক আছে। আবার রাস্তার মধ্যে কি ফুটে? লাল কৃষ্ণচূড়া। ফুলকে ভাষা শহীদের আত্মত্যাগের প্রতীক বলা হয়েছে। তাহলে ক নম্বর উত্তর পেয়ে গেছি আমরা। বলো কৃষ্ণচূড়াকে কিসের প্রতীক বলা হয়? ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। কবির কাছে কি মনে হচ্ছে জানো? যখন লাল কৃষ্ণচূড়াগুলা রাস্তার মধ্যে দেখো, রাস্তার মধ্যে যখন ফুটতেছে, কবির কাছে কি মনে হচ্ছে? এটা একটা ফুল দেখলাম, ফুল দেখার পর আমার একটা জিনিস মনে হইতে পারে, তোমার একটা জিনিস মনে হইতে পারে। কবির কি মনে হয়েছে? কবির মনে হয়েছে এই যে শহরের পথের মধ্যে, রাস্তার মধ্যে ফুটে থাকা কৃষ্ণচূড়াগুলা কেবল সাধারণ কোনো ফুল না। তার কাছে মনে হচ্ছে এগুলো ফুল না, আসলে এটার ভিতর কিছু একটা আছে। কি আছে? বরং এগুলা 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের ঝরানো রক্তের স্মৃতি, ঝরানো রক্তের স্মৃতি। অর্থাৎ এই কৃষ্ণচূড়া ফুলগুলো এত লাল কেন? কারণ কারণ এই লালটা হলো রক্তের রং। আর এই রক্তটা কোত্থেকে আসছিল? 1952 সালের ভাষা আন্দোলনকারী যারা ছিল তাদের রক্ত, ঠিক আছে। এবং তাদের ত্যাগের মহিমা প্রচার করে। অর্থাৎ তারা যে রক্ত দিয়েছিল, এই জিনিসটা দেখলে কবির কাছে মনে হয় যে ফুলগুলা লাল এই জন্য যে 1952 সালে যে আমাদের ভাষা শহীদেরা রক্ত দিয়েছিল, সেই জিনিসটা প্রকাশ করে। বুঝছো? এই তো কবিতায় কবির উদাসীনতার কারণ ব্যাখ্যা করো। কেন উদাসীন ছিল? কেন উদাসীন ছিল একটু দেখো, কেন উদাসীন ছিল। কবিতায় কবির উদাসীনতার মূল কারণ ছিল তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। তাহলে তার স্বামীর নাম কি? সৈয়দ নেহাল হোসেন। উনি আকস্মিক হঠাৎ করে মারা যান, ঠিক আছে। কখন মারা যান? শীতকালে। কখন মারা যায়? দেখো শীতকালে। আমি তোমাকে বলছিলাম না, এই ভিডিওটা যদি তুমি দেখো তোমার এমসিকিউ কভার হয়ে যাবে, ক খ কভার হয়ে যাবে, সব, ঠিক আছে। আর তোমরা যদি এরকম প্রতিটা বিষয় যদি চাও তাহলে আমাকে জানাবা। কালকে কিন্তু আমি তোমার কয়ের জন্য দিব, কয়ের জন্য একটা ভিডিও দিব এবং পিডিএফও দিয়ে দিব। প্রকৃতিতে ঋতুরাজ, প্রকৃতিতে, হ্যাঁ, আবহাওয়া, ক্লাইমেট, হ্যাঁ, ক্লাইমেট দেখো। প্রকৃতিতে ঋতুরাজ, বসন্তের আগমন ঘটে, বসন্ত চলে আসে। কিন্তু স্বামী কখন গেছিল? শীতকালে। যার ফলে স্বামী হারার বেদনায় হৃদয়ে কবির হৃদয় কি হয়ে গিয়েছিল? বিষাদগ্রস্ত হয়ে আছে। তো শীতের রিক্ততা কবির ব্যক্তি জীবনে এমন শূন্যতা সৃষ্টি করেছে যে সে বসন্তের সৌন্দর্য আনন্দিত হতে পারছে না। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে দেখো মূল কাহিনীটা আমি বলি। সেখানে কি হয়েছিল? শীতকালে কবির হাজবেন্ড মারা গিয়েছিল। শীতকালের পরে কি বসন্তকাল? বসন্তকাল তো অনেক সুন্দর, কবিদের মাস, ঠিক আছে। ওই মাসের মধ্যে কবিরা কি করেন? বিভিন্ন জিনিস, বিভিন্ন গান, কাব্য রচনা করেন। কিন্তু শীতকালে তো তার হাজবেন্ড মারা গিয়েছিল, সেজন্য তার কাছে এই জিনিসগুলো ভালো লাগতেছিল না।
যে বসন্তকাল যে চলে আসছে তার ভালোই লাগতেছে না, সে জানো না যে বসন্তকাল আসছে, সে উদাসীন। যেমন ধরো তোমার জীবন যে কোনো একটা ঘটনা ঘটে যায়, খুব ভয়ানক ঘটনা, আল্লাহ না করুক, ধরো তোমাদের সবচেয়ে রিলেটিভ কেউ মারা গেছে, তখন তোমার কি ভাল লাগে কোনো কিছু? কোথায় কি হয়েছে এই জিনিসগুলোর খবর থাকে? থাকে না। ঠিক একইভাবে উনি ওনার হাজবেন্ডকে এতটাই ভালোবাসতো যে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর এর পরের মাস কি ছিল, পরের মাসে কি হয়েছিল, প্রকৃতিতে কি সুন্দর ফুল ফুটেছিল, তার কোনো খবর নাই। ঠিক আছে। কোথা থব নবপুষ্পশ্বাস, এই আটা দ্বারা কি বুঝাইছে একটু দেখো। প্রকৃতিতে বসন্ত আসছে, কিন্তু কবি নিজেকে ফুলের সাজে সজ্জিত করে নাই। যেহেতু করে নাই, কবির অনেক ভক্ত আছে না, কবি ভক্ত, কবি ভক্তরা এই প্রশ্নটা করছে যে কিরে আপনি বসন্ত আসলো, আপনি ফুল দিয়ে সাজেন নাই কেন? আপনি প্রতি বছর সাজেন। সাধারণত বসন্তের আগমনে কবিরা নানান ধরনের গীতি লিখে কবিতা রচনার মাধ্যমে উৎসব মুখর থাকেন, কিন্তু প্রিয়জন হারানোর সুখে অর্থাৎ তার হাজবেন্ড কাতর হয়ে কবি বসন্তকে বরণ করার জন্য কোনো মানসিক প্রস্তুতি নেননি, কোনো কবিতা লিখে নাই, কোনো গান লিখে নাই, কোনো নতুন সাজ দেয় নাই। ঠিক আছে। তো কবির এই পুষ্পসাজবিহীন, পুষ্প মানে ফুল, কোনো ফুলের সাজহীন, হীন মানে ছাড়া, ঠিক আছে, ছাড়া, বিষণ্ণ হয়ে আছে। তো এটাকে কেন্দ্র করেই কবি ভক্ত, ফ্যান ফলোয়ার, ফ্যান ফলোয়ার মনে এই কৌতূহল জন্মেছে এবং প্রশ্ন করছে যে আপনি সাজতেছেন না কেন? কোথা তব নবপুষ্প সাজ, নতুন ফুলের সাজটা কই আপনার? আপনি প্রতিদিনই সাজেন, যতবারই আসতো বসন্তকাল আপনি প্রতিদিনই সাজতেন, এখন বসন্তে এসে চলেই যাচ্ছে, কিন্তু আপনি সাজতেছেন না কেন? ঠিক আছে। এই তো সোনার তৈরি এটা দেখো, ছোট ক্ষেত বলতে কবি কি বুঝিয়েছেন? ছোট ক্ষেত বলতে মানুষের ক্ষণস্থায়ী ইহজীবন অর্থাৎ পৃথিবীর জীবন, পৃথিবী জীবন, জীবনকে বোঝানো হয়েছে। অসীম এই মহাকালের তুলনায় বিশাল একটা সময়, কত মানুষ ছিল তারা নাই, কত মানুষ আসবে তুমি থাকবা না, এই যে অসীম একটা মহাকালের তুলনায় একটা মানুষের জীবনকাল এবং তার কর্মক্ষেত্র অত্যন্ত সীমাবদ্ধ, অত্যন্ত ছোট। ঠিক আছে। মানুষ এই ছোট জীবনরূপী খেতে তার সারা জীবন সাধনা করে, ফসল ফলিয়ে মহাকালের জন্য অপেক্ষা করে। বিষয়টা বুঝাইতে পারছি? দেখো তুমি আসছো পৃথিবীতে, তোমার জীবনটা কত বছর? 60, 70, 80, সর্বোচ্চ 100। মানে মানুষের মতো এত উত্তম প্রাণী মাত্র 100 বছর, যেখানে কচ্ছপের হায়ারটা দেখো 500+, তো 100 তো হয় না। ঠিক আছে। তো তোমার এই ছোট্ট একটা জীবন, অত ছোট্ট একটা ক্ষেতের মধ্যে তুমি সারা জিন্দেগি এই 60টা বছর ধরে তুমি কি করো? ফসল ফলাও। ফসল ফলানোর পর কি হয়? ফসলগুলো থেকে যায়, সোনার তরী নিয়ে যায় গা, কিন্তু তুমি কবর চলে যাও। সোনার তরীকে পৃথিবী হিসেবে ধরতে পারো। ঠিক আছে। অর্থাৎ এই গল্পটা তো জানো, এই গল্পটার মধ্যে একজন চাষি ছোট একটা দ্বীপের মধ্যে, ছোট একটা ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছিল সারা জনম ভরে, অনেকগুলা ধান হয়েছে। ধান হওয়ার পর হঠাৎ করে বর্ষা এলো, বর্ষা আসার পর সে ওই পারে দেখতে পারতেছিল কিন্তু যেতে পারতেছিল না। হঠাৎ করে একটা তরী আসছে, তরী আসার পর তার ধান সবগুলা নিয়ে গেল, কিন্তু তাকে নিয়ে যায় নাই, সে পড়েছিল। ঠিক একইভাবে তুমি এই জিন্দেগিতে কত কিছুই তো করতেছো, সবগুলা সোনার তরী নিয়ে ফেলবে, পৃথিবীটা নিয়ে ফেলবে, তোমাকে নেবে না, তোমাকে সেই কবরস্থানে ফেলে দিবে। ঠিক আছে। এর আগে সফল হয়ে নাও, মানুষের মনটা রক্ষা করো, সবাইকে ভালোবাসো। যে এখন বুঝছো ছোট ক্ষেত বলতে কি বুঝাইছে? ছোট ক্ষেত বলতে ইহজীবন অর্থাৎ পৃথিবীর জীবন বা ক্ষণস্থায়ী জীবনকে বোঝানো হয়েছে। ঠিক আছে। রেইনকোট, নুরুল হুদার মধ্যে এক্সট্রা ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়েছে? এক্সট্রা ফ্যাক্টর, দেখো এক্সট্রা ফ্যাক্টর বলতে নুরুল হুদার মধ্যে জাগ্রত হওয়া অপ্রত্যাশিত সাহস এবং দেশপ্রেমকে বোঝানো হয়েছে। তাহলে এক্সট্রা ফ্যাক্টর বলতে কি বোঝাইছে? দেশপ্রেম ও সাহস। ঠিক আছে, বিষয়টা বোঝাতে পারছি। ও কিন্তু খুব ভীত প্রকৃতির, দেখো স্বভাবগতভাবে সে একজন ভীত প্রকৃতির মানুষ, কিন্তু তার শ্যালক অর্থাৎ শালা মিন্টু একজন মুক্তিযোদ্ধা ছিল। মিন্টু একটা জিনিস ফেলে গিয়েছিল, সেটা কি? রেইনকোট। রেইনকোটটা যখন ফেলে গিয়েছিল তখন নুরুল হুদা সেটা গায়ে দেন ইয়াতে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়। তখন তার অবচেতন মনে নিজেকে একজন মুক্তিযোদ্ধার মতো শক্তিশালী মনে হতে থাকে। তার যে একটা ভয় ছিল, ভয়টা কি হয়ে যায়? দূর হয়ে যায়। সে হয়ে ওঠে সাহসী, সে হয়ে ওঠে দেশপ্রেমিক। সেটাই কি? এক্সট্রা ফ্যাক্টর। বিষয়টা বুঝাতে পারছি? গল্পটা তো জানো। গল্পটার মধ্যে নুরুল হুদা একজন ভীত একজন মানুষ, তার শালা কিন্তু শ্যালক আর কি, তার শ্যালক কি? একজন মুক্তিযোদ্ধা। সে কি করে? একটা রেইনকোট ফেলে যায়। তো কলেজে যখন যাবে, কলেজে যাওয়ার সময় রেইনকোটটা পরে যায় কে? নুরুল হুদা। তখন সে সাহসী হয়ে যায়,
তার মনে হয় যে আমিও তো মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এবং তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। সেটাকে কি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে? এক্সট্রা ফ্যাক্টর। ঠিক আছে, দেখছো তোমাদেরকে আমি বলছিলাম না যে এই জিনিসটা তোমাদের জন্য অনেক কাজের আসবে, অনেক কাজে দিবে, অনেক কাজে। এই তো এখন অর্ধাঙ্গীর মধ্যে দেখো নারীদের অবনতির মূল কারণ হিসেবে কোন বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে? ক নাম্বার উত্তর দেখো, পাবন্দিকের মতে নারীদের অবনতির প্রধান কারণ হলো মানসিক দাসত্ব এবং প্রকৃত শিক্ষার অভাব। ঠিক আছে, ক নাম্বার মধ্যে পেয়ে গেছে এবং এমসিকিউতে আসতে পারে। নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, পুরুষদের মতো শিক্ষার সুযোগও পাচ্ছে না, তাই তারা সমাজ এবং পরিবার কি করতেছে বলতো? পিছিয়ে পড়তেছে। তাহলে হয়ে গেছে নারীদের অবনতির মূল কারণ কি? মানসিক দাসত্ব এবং প্রকৃত শিক্ষার অভাব। বিষয়টা বুঝাতে পারছি? স্বামী যখন সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন বালিশের ওয়ার্ডের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। উক্তিটি বুঝিয়ে লিখো। এই উক্তিটির মাধ্যমে প্রাবন্ধিক তৎকালীন সমাজের নারী এবং পুরুষের চিন্তার বিশাল পার্থক্যটাকে বুঝাইছে। ঠিক আছে, বিশাল পার্থক্য অর্থাৎ বৈষম্য তুলে ধরেছে। পুরুষরা শিক্ষিত হওয়ার সুযোগ পাওয়ায় তারা জগৎ এবং বিজ্ঞান নিয়ে কি করেন? চিন্তা করেন, কিন্তু নারীরা কেবল ঘরের কাজ, ক্ষুদ্র গণ্ডিতে বন্দী থাকায় তাদের চিন্তা বালিশের ওয়ার্ডের মতো তুচ্ছ বিষয়ে সীমাবদ্ধ থাকে। এটা কিন্তু তখনকার সময় না, এখনকার সময়ও। ঠিক আছে, দেখো নিমন্ত্রণ পত্র পেয়ে মাতিলদা খুশি না হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কেন ছুঁড়ে ফেলে দিয়েছিল? দেখো, কারণ তার কাছে উপযুক্ত পোশাক এবং অলংকার ছিল না। ঠিক আছে, যার কারণে মাতিলদা নিমন্ত্রণ পত্রটি যখন পেয়েছিল খুশি হতে পারেননি। তার মতে মন্ত্রীর বাড়ির মতো উচ্চবিত্তদের অনুষ্ঠানে যদি আপনি যেতে চান, তাহলে সাধারণ পোশাকে যাওয়া মানে নিজেকে দারিদ্রতা প্রকাশ করা। এই হীনমন্যতা এবং আভিজাত্যের অভাববোধ থেকে তিনি এই নিমন্ত্রণ পত্রটি অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বিষয়টা জানো, মাতিলদার হাজবেন্ড একটা চিঠি পেয়েছিল। সে তো শিক্ষা অফিসে চাকরি করে। হ্যাঁ, শিক্ষা অফিসের মধ্যে যখন চাকরি করে, ওইখানে শিক্ষামন্ত্রীর একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের মধ্যে যাওয়ার দাওয়াত পেয়েছিল। তো সবাইকে দেয় নাই, কিন্তু সে অনেক কষ্ট করে জোগাড় করছে। জোগাড় করার পর তার স্ত্রীর জন্য নিয়ে আসলো। মানে আমার স্ত্রী অনেক খুশি হবে, এই শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাবে, অনেক বিষয় না, বড় বিষয় না। কিন্তু যখন সে চিঠিটা পেলো, পড়ার পর দেখলো এটা অনেক বড় অনুষ্ঠান, কিন্তু বড় অনুষ্ঠানে আমি যে যাবো, আমার তো বড় দামি পোশাক নাই। সেজন্য কি করছে? সে চিঠিটাকে অবজ্ঞা সুরে ফেলে দিয়েছিল। ঠিক আছে, এখন বিভীষণের প্রতি মেঘনাদ লক্ষণকে কেন ক্ষুদ্র মানে ছোট, মতি মানে চিন্তা, ছোট চিন্তার মানুষ, নর মানে মানুষ বলা হয়েছিল। কেন বলা হয়েছিল? একটু দেখো কেন বলা হয়েছিল। কারণ মেঘনাদে যজ্ঞাগারের মধ্যে পূজা করতেছিল। পূজা করার সময় হঠাৎ করে তোমার বিভীষণের হেল্প নিয়ে, সাহায্য নিয়ে লক্ষণে প্রবেশ করে ফেলছিল। কোথায়? যজ্ঞাগারে। তখন যুদ্ধ করার জন্য গেছে। তো মেঘনাদ বলতেছে, ভাই তুমি আমাকে বলো যে মহারথীরা কিভাবে যুদ্ধ করে? দুইজনের কাছে অস্ত্র থাকবে, দুইজনই যুদ্ধ করবে, যে জিতবে সে জয়ী, যে পরাজিত হবে সে কি তোমার ফেল। ঠিক আছে, এরকম কিছু। কিন্তু এখন আমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি অস্ত্র নিয়ে আসছো, পিছন থেকে হঠাৎ করে আসি বলতো যুদ্ধ করার জন্য। হ্যাঁ, তাহলে তো তুমি তো ভালো চিন্তার মানুষ না, বড় চিন্তার মানুষ না, ব্রড থিঙ্কিং এর মানুষ না, তুমি তো নেরো চিন্তার মানুষ। তুমি নিরস্ব একটা মানুষের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, তুমি ক্ষুদ্রমতি নর, মানে তোমার ছোট চিন্তার মানুষ তুমি। দেখো বিষয়টা ওরা কি বলছে, নিজস্ব মেঘনাথের উপর আক্রমণ করার জন্য কাপুরুষের মতো চূড়াগুপ্তাভাবে যজ্ঞাগারে প্রবেশ করার জন্য মেঘনাথ লক্ষণকে কি বলছে? ক্ষুদ্রমতি নর বলছে, অর্থাৎ নিচু মন মানসিকতার মানুষ বলছে। কারণ একজন প্রকৃত বীর কখনো নিজস্ব মানুষের উপর আঘাত করে না, কিন্তু লক্ষণ সে বিরচিত রীতি লঙ্ঘন করছে। মহারথী বিরচিত না দিয়ে কি দিবা? মহারথী প্রথা। ঠিক আছে, লঙ্ঘন করে কি করছে? মেঘনাথকে লঙ্ঘন করছে। ঠিক আছে, লঙ্ঘন করাই মেঘনাথ কি করছে? তাকে একেবারে ঘৃণা ভরে সম্বোধন করছে। কি সম্বোধন করছেন? যে ক্ষুদ্রমতি নর বেটা, তুমি ছোট মন মানসিকতার মানুষ। কি আমি একটা নিরসন, তুমি আমার সাথে কিরম যুদ্ধ করতেছো? আমাকে অস্ত্র দাও, আসো দুইজন মিলে যুদ্ধ করি। ছাড়দার যাব গাগারে, শির নেহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটারা কি বুঝাইছে, এটার গুরুত্ব সবকিছু বোঝাও। হ্যাঁ, দেখো এই চরণের মাধ্যমে কবি অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে কখনো মাথা নত করবে না। শির মানে কি? মাথা।
ঠিক আছে ভাইয়া, মাথা নত না করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। কবি নিজেকে এমন আত্মপ্রত্যয়ী বীর হিসেবে উপস্থাপন করেছেন যার বীরত্ব এবং বিদ্রোহী মস্তক মানে মাথা, ঠিক আছে, হিমালয়ের পর্বত শৃঙ্গ, এই তো হিমাদ্রির শিখর, হিমাদ্রির পর্বত শৃঙ্গ যেন শ্রদ্ধায় মাথা নত করে দেয়। এটি মূলত কবির অদম্য বীরত্ব, আত্মমর্যাদা এবং অন্যায়ের সামনে মাথা নত না করার মন মানসিকতা। ঠিক আছে, দেখো বিষয়টা কি, যে আমি কখনো শির নেহারি নত শির এই শিখর হিমাদ্রির, এই যে হিমালয় পর্যন্ত আমার কাছে কি মাথা নত করবে, আমি কখনো মাথা নত করব না অন্যায়ের সামনে, এই বিষয়টা বোঝানো হয়েছে। ঠিক আছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণ তুর্য। রণ মানে যুদ্ধ, রণ মানে যুদ্ধ, তুর্য মানে অস্ত্র। ঠিক আছে, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, ঠিক আছে, এটা দ্বারা প্রেম বোঝাইছে, প্রেম। আর এটা দ্বারা কি বোঝাইছে, যুদ্ধ বুঝাইছে। তাহলে দেখো এই উক্তিটির মাধ্যমে কবির সত্তায় প্রেম এবং দ্রোহ, প্রতিবাদ, যুদ্ধ এগুলোর অপূর্ব এক সমন্বয় ফুটে উঠেছে। বাঁকা বাঁশের বাঁশরি এখানে প্রেম এবং সাম্য চেতনার প্রতীক। এখানে নরম চিন্তা, সবাই সমান, প্রেম ভালোবাসা, এটা বুঝাইছে কি দিয়ে, বাঁকা বাঁশের বাঁশরি দিয়ে। অন্যদিকে রণতুর্য দিয়ে কি বোঝানো হয়েছে, বিদ্রোহ, যুদ্ধের প্রতীক। কবি একদিকে মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঁশি বাজান, আবার যদি কখনো প্রতিবাদ দেখেন, অন্যায় দেখেন, অসাম্য দেখেন, তখন কি করেন, অনাচার বা অসাম্য দেখলে তিনি মানুষের মুক্তির লক্ষ্যে রণতুর্য হঠাৎ করে যুদ্ধের মধ্যে যান, বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক আছে, বিষয়টা বুঝছো? অর্থাৎ উনি এমনি মানুষ হিসেবে খুব ভালো, বাট যখন গরম হন তখন কিন্তু কাউকে দেখেন না। নবাব সিরাজউদ্দৌলার ইয়াটা দেখো, কত বড় শক্তি তবু কত তুচ্ছ। নবাব কেন এই আক্ষেপ করেছেন, কেন আক্ষেপটা করেছিল? কারণ দেখো, পলাশী যুদ্ধের মধ্যে ইংরেজদের সাথে আমাদের নবাবের যুদ্ধ হয়েছিল। যুদ্ধের মধ্যে আমাদের ছিল প্রায় 50,000-এরও বেশি সৈন্য, কিন্তু ইংরেজদের কত ছিল, মাত্র 3,000। তাহলে আমাদের সংখ্যায় অনেক বেশি থাকা সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলা, আমাদের নবাব সিরাজউদ্দৌলার আপন মানুষগুলা, ঘসেটি বেগম, মীর জাফর, জগৎ শেঠ, এই যে অমানুষগুলা, এদের বিশ্বাসঘাতকতার কারণে পরাজয় কি হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। আমার অনেকগুলা সৈন্য, কিন্তু আমি হেরে যাচ্ছি। ঠিক আছে, আমার আপন মানুষগুলার কারণে, আমি যেই জাতির মুক্তি চেয়েছিলাম সেই জাতির বিশ্বাসঘাতকতার কারণে, আমার প্রধান সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে পরাজয় নিশ্চিত জেনে উনি একটা আক্ষেপ করেছিলেন। আমার কাছে মনে হয় যে আমাদের যে বাংলা প্রথম, এর মধ্যে সবচেয়ে আফসোসের বিষয়টা হলো নবাব সিরাজউদ্দৌলাটা। আমি যতবারই পড়ি ততবারই খারাপ লাগে, আফসোস লাগে, আক্ষেপ লাগে। যাই হোক, বিপুল শক্তি থাকা সত্ত্বেও ষড়যন্ত্রের কারণে যে সেই শক্তিকে তার কাছে তুচ্ছ মনে হয়েছে। হায় আল্লাহ, আমার এত শক্তি, কিন্তু আমি হেরে গেলাম মাত্র 3,000 সৈন্যের কাছে। সেই জিনিসটা বোঝানোর জন্য উনি কি বলছেন, কত বড় শক্তি আমার, তবু কত তুচ্ছ। ঠিক আছে, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। ব্যাখ্যা করো। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার আপন আত্মীয় স্বজন সভাসদরাই ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় ইংরেজদের পক্ষে বাংলায় আধিপত্য বিস্তার করা সহজ হয়েছিল। নিজেদের লোকেরাই যখন বেইমানি করেছিল, বাইরের শত্রুর পক্ষে যে কোনো অসাধ্য কি হয়ে যায়, সম্ভব হয়ে ওঠে। তাই নবাব আক্ষেপ থেকে উক্তিটা করেছিল। ঠিক আছে, যখন আমার ঘরের মানুষগুলাই আমার সাথে প্রতারণা করবে, তখন বাইরের মানুষ সব কিছুই পারবে। আমি চরম শক্তিশালী একজন মানুষ, পরাক্রমশালী একজন মানুষ, কিন্তু আমার আপন মানুষগুলাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, তাহলে শত্রুরা কি যে কোনো কিছুই করতে পারবে। ঠিক আছে, সিরাজউদ্দৌলা সেই আক্ষেপ থেকে এই উক্তিটি করেছিল। পলাশীর যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। বলতো ওইখানে কি যুদ্ধ হয়েছিল? হয় নাই, ওইখানে যুদ্ধের অভিনয় হয়েছিল। এটা কেন বলছে? পলাশীর যুদ্ধে নবাবের বিশাল একটা সেনাবাহিনী থাকছে, কিন্তু প্রধান সেনাপতি মীর জাফর এর নির্দেশে পুতুলের মতো দাঁড়িয়েছিল। তারা যুদ্ধে অংশ নেয় নাই। এটি ছিল মূলত ইংরেজ এবং ষড়যন্ত্রকারীদের একটি পূর্ব পরিকল্পিত প্রহসন। মানে এর আগে থেকে মীর জাফর, জগৎ শেঠ সবাই মিলে, উমিচাঁদ, তারা সবাই মিলে কি করছিল, একটা চুক্তি করছিল যে আমরা আপনাকে টাকা দিয়ে হেল্প করবো, বলো যে আমি সৈন্য দিয়ে হেল্প করবো, আপনার নবাব সিরাজউদ্দৌলাকে হারাই ফেলেন। অর্থাৎ এখন যুদ্ধ হয় নাই। ঠিক আছে, যদিও এখানে নবাব সিরাজউদ্দৌলা অনেক সৈন্য ছিল, কিন্তু সৈন্যদের যে প্রধান সেনাপতি সে তো ছিল কি, মীর জাফর, মানে প্রতারক। এখন নামটা এভাবেই হয়ে গেছে যে মানুষ কি বলে, প্রতারক বলে। আচ্ছা, যাই হোক, তো উনি কি করলেন,
মির্জাফরে দাঁড় করে রাখছিল তার সৈন্যদেরকে। তো এটা তো আসলে যুদ্ধ হয়নি, হয়েছিল কি যুদ্ধের অভিনয়। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত পিডিএফটা ভাইয়া নিয়ে ফেলিও। ঠিক আছে, সমস্ত পিডিএফটা ভিডিওটা শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দিবা। ঠিক আছে, দেখো অনেকে আমাদেরকে ওই তোমার স্ক্রিনশট দিচ্ছে, ঠিক আছে, SMS করতেছে, আমি হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না। তো তোমরা কি করবা, কথা না বাড়িয়ে শেয়ারটা দিয়ে শেয়ারের স্ক্রিনশটটা দিয়ে দিবা। দিয়ে দিলে আমি কি করে দিব বলো তো, যখন দিয়ে দিবা তখন সাথে সাথে বা আমাদের এডমিন যে আছে সে তোমাকে কি দিয়ে দিবে, পিডিএফটা দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর পরীক্ষা ভালো করে দিবে। এরপর কি সম্পর্কে লাগবে বলবা, কালকে দেখি আমি আসর টাইমের দিকে তোমাদেরকে ক এর একটা শীট দিব, হ্যাঁ, জ্ঞানমূলকের একটা শীট দিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।